আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আলোচনা করছি লাভজনক দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে। দেশি মুরগি কিভাবে বেশি বেশি উৎপাদন করা যায় আর বেশি বেশি দেশি মুরগির মাংস খাওয়া যায় সে বিষয়ে আলোচনা করছি আমি, ডাক্তার মোহাম্মদ জামান মিলন, পরিচালক প্রফেসর ইমদাদুল হক, প্রাণী সেবা কেন্দ্র ও ভেটেরিনারি ডায়াগনস্টিক সেন্টার। চলুন আলোচনা শুরু করা যাক। এই মুরগিটা আমাদের আসলে কেন পালন করা জরুরি এবং এটা আমরা কিভাবে পালন করতে পারি সেই প্রশ্নটা যদি আসেন, দেশি মুরগি যেহেতু নাম দেশি আর রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি সবচেয়ে ভালো থাকবে। যেমন ধরুন রোগ প্রতিরোধ ক্ষমতা, তার রোগ বালাই, তার খাদ্যাভ্যাস সবকিছু আমাদের দেশের আবহাওয়ার অনুকূলে। এটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার শরীরের যে অভিযোজন ক্ষমতা সেটাও বৃদ্ধি পায়, আবার পরিবেশের সাথে সে সহজে খাপ খাইয়ে নিতে পারে। এটা সব থেকে বড় একটা গুণ। আর এটা তাপ সহনশীল। এখন দেখছেন যে খুব বেশি তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্রয়লার মুরগি বা মাংসের জাতের যে মুরগিগুলো আছে, স্যাসো বা কালার বার্ড যেগুলাকে বলেন, ব্রয়লার হাঁস, এগুলা আপনার স্ট্রোক করে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই দেশি মুরগিটা কিন্তু এ ধরনের কোনো ঝুঁকি নেই। কখনো আপনি শুনবেন না দেশি মুরগি হয়তো গরমে অস্বস্তিতে থাকে, অসুস্থতা আসে, দুর্বল হয়ে পড়ে, কিন্তু মৃত্যুর হার খুবই কম, নেই বললেই চলে। আর এটা ঔষধি গুণাগুণ আছে, যেহেতু সে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। দেশি মুরগি ঔষধি কিছু গুণাগুণ আছে, যেটা আমরা আমাদের দৈনন্দিন যে অভ্যাস, খাদ্য অভ্যাস, সেটাতে আমরা বলি যে তুমি অসুস্থ হয়েছো, দেশি মুরগির ডিম খাও। তুমি খেতে পাচ্ছ না, শরীর খারাপ, তুমি দেশি মুরগির ছোট বাচ্চা ঝোল খাও। এরকম বিষয়গুলো আসলে বলা হয়ে থাকে। তো যার কারণে কম খরচেই, যেহেতু এটাকে আপনার খাদ্য এবং সব কিছু খরচ কম, দেশি মুরগির প্রতি মানুষের আগ্রহ একটা কারণ। আর এটা পুষ্টির একটা নিরাপত্তা। দেখুন, আমরা যখন বাসা বাড়িতে গ্রামে বিশেষ করে থাকি, তো আমাদের এই মুরগিগুলো প্রতিদিন আমাদের অজান্তেই শত শত হাজার হাজার টাকার আপনার আমিষ সরবরাহ করছে আমাদেরকে। তো দেশি মুরগি যেই দেশে যেই জাত, অর্থাৎ স্থানে যেই জাতটা, সেই স্থানেই সেটা কিন্তু দেশি মুরগি। আমাদের দেশে এখন বিদেশি অনেক মুরগি আসছে, সেগুলো দেশি হয়ে গিয়েছে। তো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মুরগি পাওয়া যেত। সাধারণত আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করছি দেশি মুরগির জাতগুলো আসলে কেমন হয়। যেমন একটা গলাচিলা আমরা দেখি, যেটাকে অনেক অঞ্চলে চিকনি মুরগি বলে আমাদের ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং রংপুর রিজিয়নে। তারপরে হিলি জাতের মুরগি দেখছেন আপনারা, এবং দেশি মোরগ মুরগি এবং পাহাড়ি মোরগ মুরগি। তো এই মোরগ মুরগিগুলোর ছবি। এবং আমাদের দেশে দেশি মুরগি কিছু আসছে, যেমন দেখছেন মিশরীয় ফাউমি। যেহেতু অরিজিন মিশরে, এই জন্য মিশরীয় ফাউমি বলা হয়, অথবা ফাউমি। এটা যদি নতুন কেউ মিশরীয় ফার্মি বলে বাজারজাত করে, তাহলে সেটা বিশ্বাস করার আপনার প্রয়োজন নেই, কারণ ফাউমি মানেই মিশরের উৎপত্তি। এবং এটার এখনকার যতগুলো জেনেরিক আছে সবকিছু কিন্তু বাংলাদেশে হয়ে থাকে। তো আরেকটা কালার বার্ড বা কালার ব্রয়লার, দেখতে মুরগির মতো, লেয়ার মুরগি বা দেশি মুরগি বা আপনার অন্য মুরগির মতো কালার রঙের, কিন্তু মাংসের বৃদ্ধির হার দিয়ে সে মানে যে গতিতে বৃদ্ধি পায় সেটা ব্রয়লার মুরগির মতোই, তবে মাংসটা ব্রয়লার মুরগির থেকে একটু স্বাদ একটু বেশি। তো আরেকটা আপনার সোনালী মুরগি, অনেকে এটাকে পাকিস্তানি বলে থাকেন। পাকিস্তান পিরিয়ডে উৎপত্তি হওয়ার কারণে হয়তো এটা পাকিস্তানি বলা হয়, কিন্তু বেসিক্যালি এই আড়াইয়ার আর আপনার ফাউমি মুরগির, মিশরীয় ফাউমি এবং রেড আইল্যান্ড রোডের ক্রস করে এই মুরগিটা, যার কারণে দেখবেন যে লাল কালো আর সাদা কালো রঙের এই মুরগিগুলো হয়, এই সোনালী মুরগিগুলো, যেগুলোকে আপনারা পাকিস্তানি মুরগি বলে থাকেন। আর একটা আপনার ব্রয়লার মুরগি। তো এই মুরগিগুলো আমাদের দেশে দীর্ঘ ধরে আসছে, এবং ইদানিং শৌখিন মুরগির চাহিদা মানুষের কাছে বাড়ছে। মানুষ শখ করে জাতের অনেক ফেন্সি, অর্থাৎ সৌন্দর্যবর্ধক মুরগি পালন করছে। যেমন ধরেন আপনার সিল্ক আছে, কুশিন আছে, তারপরে আপনার পলিশ, তারপরে আরো কিছু লোক পালন করছে, ব্যবহার করছে। তারপরে আপনার কাদাকনাথ আছে, ব্রাহ্মা আছে। তো এখন আসুন, আপনাদের কিছু প্রশ্ন রেগুলারই থাকে যে মুরগি ঝিমায়, তারপরে ঠান্ডার সময় ঘর ঘর করে চুনা পায়খানা, সবুজ পায়খানা, পক্স, পাতলা পায়খানা, মাথা ঘোরা, উকুন ইত্যাদি ইত্যাদি আপনাদের সমস্যা। তো এই সাধারণ সমস্যাগুলো কিন্তু আমরা এই আলোচনাতে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমরা শিখবো আসলে মুরগি যে লালন পালন করবো, এগুলাকে তার প্রথম যে কোনো একটা জিনিস যখন আমরা বাসায় নিয়ে আসবো বা আমাদের সাথে রাখার চেষ্টা করবো, তার জন্য একটা বাসস্থান প্রয়োজন। বাসস্থানটা কেমন হবে? তো নিবিড়, আধা নিবিড় অথবা উন্মুক্ত পর্যায়ে তিনটা ভাগে মোটামুটি ভাগ করা হয়। তো এই দেশি মুরগি কখনো আমরা নিবিড় পর্যায়ে পালন করব, কারণ
যখন আপনি আবদ্ধ অবস্থায় ব্রয়লার, সোনালী বা লেয়ার মুরগির মতো পালন করবেন, তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার লসে চলে যাবে। যার কারণে দেখবেন দেশি মুরগিকে খাদ্যে মানে অসুখ বিসুখ এই রোগ বালাই এই দেশি মুরগির খামারে যেগুলো আবদ্ধ সেগুলোতে বেশি। আর আরেকটা সমস্যা হয়, যেহেতু দেশি মুরগির গ্রোথ এবং ডিম উৎপাদন অতটা ভালো নয় অন্যান্য জাতের তুলনায়, শূন্য খাবার তাকে সরবরাহ করে আপনার ডিম সংগ্রহ করে বলেন আর মাংস বলেন লাভজনক হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে আধা নিবিড় পর্যায়ে অথবা উন্মুক্ত পর্যায়ে যে ছেড়ে পালন করার যে পদ্ধতি সেটা অবলম্বন করতে হবে। বসত বাড়িতে অল্প জায়গাতে কিভাবে আমরা এই মুরগি পালন করতে পারি। তো এগুলো হচ্ছে মুক্তভাবে মুরগি পালনের দৃশ্য। অনেকেই দেখছেন এগুলা কিন্তু দেশি মুরগি না, লেয়ার মুরগি এভাবে ছেড়ে পালন করা যায়। এবং পাশাপাশি আপনি হচ্ছে হোয়াইট লেগন থেকে শুরু করে অন্যান্য যে মুরগি দেখছেন, এবং পাহাড়িতে বা এই যে ছোট আমাদের বেশিরভাগই আমাদের গ্রামে এই ধরনের ছোট ছোট ঘর থাকে। তো দেখছেন এখানে সাদা চুন দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করছি। ছোট্ট একটা ঘর হইলে তাদের রাতের বেলা শেল্টার অর্থাৎ শিকারী প্রাণী থেকে রক্ষা করার জন্য একটা ছোট থাকার ঘর হইলেই হয়। সারাদিন তারা চড়ে চড়ে খায় এবং তার উৎপাদন ডিম পাড়ার জন্য একটা নিরাপদ জায়গার প্রয়োজন হয়, না হলে কিন্তু যেখানে সেখানে ডিম পারবে, গাছে উঠে থাকবে, এ ধরনের নানা সমস্যা দেখা দিতে পারে। তো কিছু ইদানিং আমরা খাঁচা করা, এটা বিদেশে করা হয়, চাইলে আমি করতে পারি। সবজি বাগানের সাথে আপনারা একটা দেখতে পাচ্ছেন সবজি ঝিকের নিচে আপনার হচ্ছে একটা ফ্রি স্পেস আছে, এটাকে ব্যবহার করা যায়। যে কোনো ফ্রি স্পেস যেখানে উন্মুক্ত আলো বাতাস প্রবেশ করে সেখানে আপনি মুরগি লালন পালন করতে পারবেন। অতিরিক্ত রোদ না, আলোর কথা বলছি, এখানে রোদ না, আপনার হচ্ছে আলো বাতাস প্রবেশ করে, রোদ থাকে, আপনি খাবারটা সরবরাহ করলে তাদের চড়ে বেড়ানো এবং খাদ্য খেয়ে তারা আপনার কাঙ্ক্ষিত হচ্ছে ওজন এবং ডিম উৎপাদন করবে। তো আমাদের টার্গেট থাকবে কিভাবে এটা দ্রুত ওজন বৃদ্ধি করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা যায় এবং তার ডিম উৎপাদন আগের থেকে যেভাবে ডিম উৎপাদন তুলনামূলক কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো এখন দেখুন আমরা যে বিষয়টা আমাদের শেখা উচিত, যে আমাদের যে দেশি মুরগিগুলো আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাধারণত একটা দেশি মুরগি বছরে 120টা বা 80টা ডিম দেয়, বা দেখবেন যে ডিম উৎপাদনও কম। তো কুচা লাগে, তার বাচ্চা মানুষ করতে হয়, বাচ্চা সে বড় করে খাওয়ানোর অভ্যাস করে, সেটা আর কি। তো এইখানে যে খাঁচা দৃশ্যটা দেখছেন, একটা দেশি মুরগির জন্য খাঁচার গুরুত্ব অপরিসীম। সে ডিম পাড়ার জন্য বলেন, তার শেল্টারের জন্য বলেন, এবং রাতের সময় সে যে বিশ্রাম করবে এটার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা খাঁচা তৈরি করবো, খাঁচা তো আর বড় খামারের মতো আমাদেরকে তৈরি করার সুযোগ নেই, আমরা কম খরচে খাঁচা তৈরি করব। তো কম খরচে খাঁচা তৈরি করার মতো নির্দেশনাগুলো আমরা আপনাদের দেবো। তো এইখানে অর্থাৎ ডিমে তা দেওয়ার জন্য যে মুরগিটা বসছে, এখানে দেখছেন কিনা আপনারা দুইটা জিনিস লক্ষ্য করেন, এখানে খাদ্যের পাত্র এবং পানির পাত্র আলাদা আলাদা রয়েছে। যখন আমরা ডিমগুলো ইয়াতে বসাই, হচ্ছে ঘুরাইতে হয়, সে কিন্তু এটা ঘুরায় এবং তাপমাত্রা হিউমিডিটি সে ঠিক রাখার চেষ্টা করে, যার কারণে কিন্তু আপনার হচ্ছে বাচ্চাগুলো উৎপাদন হয়। তবে এইখানে যদি মুরগিটা আপনার হচ্ছে উঠে বাইরে গিয়ে খাদ্য খায়, প্রস্রাব পায়খানার জন্য সে বাইরে যায়, আবার খাদ্য খাওয়ার জন্য সে বাইরে যায়, তাহলে ডিমের তাপমাত্রা মেনটেন হয় না। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কিন্তু সমস্যা হতে পারে। আপনার ধরেন 12টা ডিম দিয়েছেন, কিন্তু আপনার হচ্ছে 7টা বা 8টা বা 5টা বাচ্চা তুলছে, বাকি ডিম নষ্ট হয়। তো এটা রাখার জন্য তাকে বাইরে যেন খাদ্য খুঁজে বেড়াইতে না হয়, আমরা ওখানে খাদ্য এবং পানি সরবরাহ করব। আর একটা বড় বিষয়, যখন আপনার হচ্ছে মুরগি বাইরে গিয়ে পানি বা খাদ্য খাবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং বাচ্চাগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা জায়গায় খাদ্য দিব। পাশাপাশি এখানে একটা ঝামেলা হয় যে মুরগিগুলো কিন্তু শুকিয়ে যায়। তো বেশি করে শুকিয়ে যাওয়া, যেহেতু সে খায় কম এবং পরিশ্রম করে, প্রচুর এনার্জি লস করে আপনার এই ডিমে তা দিতে, এই জন্য আমাদেরকে করতে হবে যে তার খাদ্য পুষ্টিকর যে খাদ্য, সেই খাদ্যটা তাকে সরবরাহ করতে হবে, সেজন্য এখানে অল্প কষ্টে অল্প পরিশ্রমে খেয়ে ফেলে। আরেকটা জিনিস করতে হবে, এটা গেল হতে মুরগির পার্ট, আর একটা ডিমের পার্ট। ডিমের পার্টের যে বিষয়টা, ডিম বসানোর সময় আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আপনারা জানেন কিভাবে একটা দেশি মুরগি ডিম পারে, কতদিন ডিম পারে, কি হয়, এই বিষয়গুলো না বলে আমরা যেগুলো মূল জিনিস সেগুলো বলছি, যাতে করে আলোচনাটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘ না হয়। তো এখন দেখুন যে আমরা এই যে মুরগির ডিমটা বসাইলাম, তা দেওয়ার জন্য হিউমিডিটি একটা ফ্যাক্ট। আপনারা জানেন যারা কৃত্রিম উপায়ে আপনার হচ্ছে এই মুরগির বাচ্চা উৎপাদন করেন, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে হিউমিডিটিটা অনেক সময় কমে যায়।
তো আমরা একটু পানি দিয়ে হচ্ছে হালকা হাতে পানি নিয়ে ডিমের উপরে যদি আমরা এভাবে ছিটা দিয়ে দিই তাহলে কিন্তু হিউমিডিটি ঠিক থাকে মাঝে মাঝে, তাহলে বাচ্চা উৎপাদনটা বিশেষ করে শেষের দিকে 18 থেকে 21 দিনে এই সময়টাতে একটা প্রয়োজন হয় হিউমিডিটি, তখন আমরা এটা করতে পারি। আরেকটা টিপস, আপনি যদি সন্ধ্যাবেলা মুরগিকে ডিমে তা দিতে বসান তাহলে মোটামুটি বাচ্চাগুলো সব সন্ধ্যাবেলায় তৈরি হবে, মায়ের পেটে এগুলা বাচ্চা জন্মগ্রহণ করে বের হয়ে থাকবে। যখন বাচ্চাগুলো হয়ে যাবে তখন সে রাতের যে ব্রুডিং টেম্পারেচারটা সেটা ভালো পাবে। একটা মুরগির ওজন অনুযায়ী আসলে ডিমটাকে বসাতে হয়। সাধারণত যে মুরগিগুলো আমাদের পাওয়া যায় এটা আপনার হচ্ছে 8টা 10টা দেওয়া যায়, বড় মুরগি হলে আপনি 15টাও দিতে পারেন। যাতে করে খেয়াল রাখবেন, এখানে কমন সেন্স আসলে নির্দিষ্ট হিসেবে আপনাকে হয়তো আমি শিখাই দিলাম বডি ওয়েটের এত%, তো আপনাকে মাপতে হবে এতে লাগা, কিন্তু আমাদের যেটা বলছিলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির খাঁচা, মুরগির বাসস্থানের জন্য যে খাঁচা, এই খাঁচাটা আমরা অল্প খরচে বাঁশ দিয়ে অথবা হচ্ছে আপনার কাঠ দিয়ে বানাতে পারি, তো সেটা অথবা নেট ব্যবহার করে বানাতে পারি। তো এখানে মোটামুটি একটা মাপ, আদর্শ মাপ এখানে দেওয়ার চেষ্টা আমরা করেছি। এটা আপনার ধরেন যে ডিম পাড়ার কক্ষ কেমন হবে, বাচ্চাটা কত দিনে, প্রথম দিকে দেখুন যে 1 থেকে 30তম দিনে, অর্থাৎ যে সময়টাতে সে ব্রুডিং এ থাকবে অথবা উষুম দিবে, এখানে আমরা দেশি মুরগিটাকে কাজে লাগাবো যাতে করে সে সহজে এটাকে দিতে পারে। এবং যদি যেহেতু আমাদের দেশি মুরগির প্রজেক্ট, মুরগিটা তাপ দিবে এবং হচ্ছে পরে আমরা মুরগিটাকে দ্রুত সরিয়ে নিব। মায়ের কাছে যত তাড়াতাড়ি মুরগি আমরা বাচ্চা আলাদা করব তত তাড়াতাড়ি আমাদের এই বাচ্চা মুরগিটা ডিম দিবে এবং হচ্ছে আমরা আরো বেশি বাচ্চা পাবো। এটা কিন্তু বেশি বাচ্চা পাওয়ার একটা শর্ত। তো এখানে 1 থেকে 30 দিনে 1 নম্বর কক্ষে এখানের দরজা হচ্ছে 1 ফুট বাই 1 ফুট এবং এই প্রতিটা ইয়ার হচ্ছে উচ্চতা হচ্ছে 1 ফুট। এভাবে 1টা 2টা 3টা এবং আপনার হচ্ছে 4 5 6, এইটাতে হচ্ছে আপনার 30 থেকে 60 দিনের বাচ্চা, উপরেটাতে আমরা 1 থেকে 30 দিনের বাচ্চা, আর নিচেটাতে হচ্ছে 30 থেকে 60 দিনের বাচ্চা, আর নিচে যে আছে সেটাতে হচ্ছে আপনার ডিম পাড়ার কক্ষ। তো এটা আপনার মনে করেন যে এদিক দিয়ে 4 ফুট দৈর্ঘ্যে প্রস্থে, আর দৈর্ঘ্যে হচ্ছে 6 ফুট। আর যেটা বড় মুরগি থাকবে সেটার উচ্চতা হবে 1.5 ফুট, 1.5 ফুট বাই 1.5 ফুট, চারপাশে মানে বক্সের ইয়াটা হবে 1.5 ফুট। আর উপরে যে বাচ্চাগুলো থাকবে এগুলা 1 ফুট করে দিলেই আপনার মোটামুটি এই পাশের যে ঘটে দেখছেন না, এই ঘরটার মতো কিন্তু হয়ে যাবে এই ঘরটা। তো এটা হচ্ছে 1 দিন পর্যন্ত 70 দিন পর্যন্ত আমরা উপরের তলায় রাখবো, তারপরে নিচের দিকে নিয়ে আসবো। আর যেটা একবার হচ্ছে মুরগি বাচ্চা দিল, এই বাচ্চাওয়ালা মুরগিটাকে আমরা করবো এই তার বাচ্চাগুলো সে মোটামুটি 3-4 দিন বা 5 দিন, যেটা সময়টাতে আপনার হচ্ছে ব্রুডিং করার তাপমাত্রা, এবং এই সময়টাতে সে কিন্তু বাচ্চাকে খাদ্য খাইতে শেখাবে কুটে কুটে, এবং তাকে বিভিন্ন রকমের সে ট্রেনিং দিবে। এবং এখানে আপনার করতে হবে কি, আমরা ব্রয়লার স্টার্টার অথবা সোনালী স্টার্টার যদি আমরা মাংসের জন্য করি বা ডিমের জন্য, যেটার জন্য করি না কেন, স্টার্টার ফিডটা আমরা সরবরাহ করব। কারণ এই দেশি মুরগির জন্য আপনার বাসায় খাদ্য বানানোর আমরা প্রক্রিয়া বলবো, কিন্তু এই সময়টাতে খাদ্য বানানোর প্রয়োজন নেই। আপনি সরাসরি এগুলো ব্যবহার করে আপনার যেহেতু পুষ্টি চাহিদা পূরণ করলে ভালো গ্রোথটা আসে, কারণ এই 60 দিনের মধ্যেই কিন্তু সর্বোচ্চ গ্রোথটা আসে দেশি মুরগির, পরে কিন্তু তেমন একটা বৃদ্ধি আসে না, মানে স্ট্রাকচারে দৈর্ঘ্য প্রস্থে লম্বায় বলেন উচ্চতায় বলেন, তো বৃদ্ধি আসে। তো এই সময়টা আমরা একটা স্পেশাল কেয়ার নিলে কিন্তু আমাদের এই মুরগিগুলো আরো ভালো হবে, ওজন আরো বেশি হবে। এখানে মোটামুটি একটা বড় ঘরের হচ্ছে ফুড ডিপিং সাইট সহ একটা হচ্ছে ডিজাইন দেখানো হয়েছে, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। যদি বড় পরিসরে আপনি দেশি মুরগি করেন তবে অবশ্যই আধা নিবিড়, মানে সে রাতের বেলা ঘরে থাকবে, বাইরের সময় বাইরে ঘুরবে আর কি। তো একটি খামারের সৌন্দর্য হচ্ছে, একটি খামারের প্রাণ হচ্ছে একটা ভালো জাতের মোরগ। কারণ মোরগ দিয়েই আমরা কিন্তু আমাদের যে জাত আছে দেশি মুরগির সেটার পিউরিটি নিয়ে আসবো এবং ভালো জাতের আমরা মুরগি উৎপাদন করতে পারবো। কারণ এটি এই জন্যই এটাকে অমূল্য সম্পদ বলা হয়। আপনার যদি কয়েকটা ভালো মোরগ থাকে তাহলে দেখবেন যে আপনি কয়েক বছরের মাথায় কিছু ভালো মুরগি এবং উচ্চ ডিম দেওয়ার আপনি কিছু মুরগি পেয়ে গেছেন। এটা আপনার হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ডিম বসানোর সময় আমরা কিভাবে হ্যাচাবিলিটি বৃদ্ধি করতে পারি, প্রথমে যে আমরা ডিম বসানোর কথা বলছিলাম, তো এখানে আমাদের করতে হবে কি, ডিমগুলোকে পরীক্ষা করতে হবে। গরমের দিন খুব বেশি দিনের ডিম রাখা যাবে না, আপনি মোটামুটি 3-4 দিনের ডিম ব্যবহার করতে পারেন, কারণ এখন প্রচন্ড গরম। আর 5-7 দিন অথবা শীতের দিনে আপনার হচ্ছে 11-12 দিন পর্যন্ত রেখে আপনি ডিম বসাতে পারেন। এবং ডিম বসানোর
7 থেকে 9 দিনের মাথায় অবশ্যই ক্যান্ডেলিং করবেন। মোবাইলের যে আলো আছে, মোবাইলের আলো অথবা হচ্ছে এভাবে ডিম ধরে আপনার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পরীক্ষা করবেন যে এটাতে বীজ তৈরি হলো কিনা, অর্থাৎ জমাট বা রক্ত দেখা যাচ্ছে কিনা। মোমের আলো হইতে পারে, এই মোবাইলের লাইট হইতে পারে, যে কোনো একটা আলোতে অন্ধকারে আপনি এই পরীক্ষাটা করতে পারেন। তাহলে আপনি ডিমগুলো নষ্ট হবে না, নাহলে দীর্ঘদিন এগুলো যদি থেকে যায় তাহলে এগুলো ঘোলা হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ডিম বসানোর 7 থেকে 9 দিনের মাথায় আপনি হচ্ছে পরীক্ষা করলেন এবং দেখলেন যে ডিমটা বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো সরিয়ে ফেলবেন। তাহলে আপনার বাকি যে ডিমগুলো আছে সেগুলো তাপ এবং হিউমিডিটি, টেম্পারেচার সবকিছু ভালো মেনটেন হবে এবং তাদের শতভাগ হচ্ছে ফুটে আসার সম্ভাবনা থাকবে। তো ডিম নির্বাচন এটা গুরুত্বপূর্ণ। আর তো ডিম কখন বসাবো এটা আপনাদেরকে আমি বলছিলাম যে আসলে আমরা খাঁচার ভিতরে যে খাঁচা গভীরতা কত হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার হচ্ছে আপনার এই তার যে এই খাদ্যনালী ঠোসা আছে যেটাকে প্রোব বলা হয়, প্রোব যাতে করে তার হচ্ছে এই ডিমে খাঁচার ভিতরে মানে প্রবেশ করে, এটা একটা স্ট্যান্ডার্ড মেজার আর কি। এইভাবে যদি আমরা এই খাঁচাটা বানাই, যে ডিম দেওয়ার যে খাঁচাটা বানাই, এই যে মটকা দিলে এটা খাবার এবং পানির জন্য দেওয়া হয়েছে, আর এখানে মনে করেন যে আপনার ডিম বসানো হয়েছে, এইভাবে দিলে হবে কি, তাহলে তার হচ্ছে ওয়েটটা সে ব্যালেন্স করতে পারবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মুরগিটা যেন পাটা প্রসারিত করতে পারে। ডিম যখন মুরগি এভাবে চালে তখন কিন্তু সে পাটা এইভাবে সোজা করে। তো আপনার যদি আপনার পা সোজা করার জন্য পর্যাপ্ত স্পেস আপনি মুরগিটাকে না দেন, তাহলে মুরগিটা কিন্তু প্যারালাইজড হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের তার সমস্যা দেখা দিতে পারে। এই সময়টাতে কিন্তু এমনিতেই প্রচুর পরিশ্রমের কারণে এনার্জি কমে, যেটা আমরা আগে বলেছিলাম। তো এখন ব্রুডিংটা আমরা বলেছিলাম প্রথমে আমরা হচ্ছে মুরগি দিয়ে ন্যাচারালি ব্রুডিং করাইতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের আর্টিফিশিয়াল শুরুর দিনেই যদি আমরা মা থেকে বাচ্চা আলাদা করে দিই, 1, 2 দিন 3 দিনের মাথায় দেখবেন যে তার যে মাতৃত্বের যে আগ্রহটা, ভালোবাসাটা এটা চলে যাবে এবং সে কিন্তু দ্রুত আবার ডিম দিবে। এখানে হয়তো অনেকেই বলতে পারেন এটা নিষ্ঠুরতা। বিষয়টা আসলে দেখুন, পৃথিবীতে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে নির্ভরশীল, সবাই সবার দিক থেকে এক এক জায়গায় নিষ্ঠুর। ওই মুরগিটা যখন একটা পোকা খায়, পোকারও ফ্যামিলি আছে, ওই পোকা যখন আরেকটা পোকা খায় ওটারও ফ্যামিলি আছে। তো আমাদের যে আপনার কি বলে খাদ্যচক্র, জীবনচক্র, সবকিছু আসলে এইভাবে নির্ভরশীল। তো আমাদের এটা আমরা যেহেতু আমাদের এটা প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা এইভাবেই চিন্তা করব, তাহলে আমরা বেশি ডিম দিতে পারবো, তার হরমোনাল সিক্রেশন ঠিক থাকবে এবং সে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন করবে। তো এটা আমাদের হচ্ছে ব্রুডিং এর ব্যাপার। ব্রুডিং আপনারা জানেন, ব্রুডিং সাধারণত যতগুলো বাচ্চা থাকবে 2 ওয়াট করে দিতে হবে, অর্থাৎ 10টা বাচ্চা থাকলে 20 ওয়াট, 100টা বাচ্চা থাকলে 200 ওয়াট, এবং কখনো আপনি হচ্ছে 300-এর বেশি বাচ্চা একসাথে ব্রুডিং করবেন না। এবং ব্রুডিং এর সময় খাদ্যের পাত্র এবং পানির পাত্র যেন পর্যাপ্ত থাকে। প্রথমে তো আপনাকে হচ্ছে পেপারে খাদ্য দিতে হবে, আর পানির পাত্র এমন ভাবে দিতে হবে যাতে করে সে ভিজে না যায়, ওখানে গিয়ে পড়ে ভিজে না যায়। খাদ্য এবং পানির পাত্রের হাইট তার উচ্চতার সাথে সাথে কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি। তো এইখানে ব্রুডিং এর একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন, তারপরে বলছি, যদি ব্রুডিং এর সময় বাচ্চাগুলো চারদিকে ছড়াই ছিটিয়ে থাকে তাহলে বুঝতে হবে, একদম শেষ মাথায় মানে ব্রুডারের চারপাশে থাকে, তাহলে বুঝতে হবে যে এটাতে আমাদের তাপমাত্রা বেশি পড়ছে। অনেক সময় বাল্ব নিচের দিকে নামানো থাকে, অনেক সময় খুব বেশি উপরে ওঠানো থাকে, খুব বেশি উপরে, বাচ্চাগুলো একসাথে থাকবে, পাইলিং হবে, দম বন্ধ হয়ে তখন মারা যাবে। যখন উল্টো হয়ে চারিদিকে তারা মজা করে ঘুরবে, খাবে, আনন্দ করবে, তখন বোঝা যাবে যে তার তাপমাত্রাটা ভালো আছে। তো এই জন্য মুরগির তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদের করতে হয় কি, মুরগির পা গালে নিতে হয়, গাল খুব সেন্সিটিভ আমাদের। তো তখন বোঝা যাবে যে তার পা আসলে কুসুম কুসুম গরম আছে কিনা, তাহলে বুঝতে হবে যে তার তাপমাত্রা ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমাদেরকে ওই সময়টাতে ব্রুডিং এ আপনারা অনেক সময় ঘেরা দেন, কাপড় দেন, কোনোভাবে এখানে ব্যবহার করা যাবে না, এবং অ্যামোনিয়ার ঘ্রাণটা আপনাকে নিতে হবে। মুরগি যে পর্যায়ে হচ্ছে আপনার খাদ্য খায়, অর্থাৎ নিচের দিকে না খালিয়ে আপনার যদি ঘ্রাণটা নেন, তাহলে বুঝতে পারবেন আপনার লিটারের কোয়ালিটি কেমন, বা অ্যামোনিয়া লোড আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা। তো অ্যামোনিয়া ক্ষেত্রেই কিন্তু নিউমোনিয়া, এই যে আপনার ঠান্ডাজনিত ছোট বাচ্চার এই যে ঠান্ডাজনিত সমস্যা, তারপরে আপনারা বলছেন যে পাতলা পায়খানাজনিত সমস্যা, ডায়রিয়া, এই জিনিসগুলো সম্পূর্ণ এটা পানি থেকে আসে। এই জন্য পানির খাদ্যের যে পানির পাত্রগুলো আছে, পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করতে, যাতে করে এটাতে বায়োফিল্ম জমে না থাকে, লিন্ডি বা হচ্ছে ফাঙ্গাস জমে যায়। এগুলাতে এই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, মুরগি যখন খাদ্যের সাথে এগুলা খায় তখন ডায়রিয়া দেখা দেয়। তো এই জন্য আমরা করবো কি, প্রথমে খাদ্যের পাত্র, পানির পাত্র বালি দিয়ে ধৌত করব, বালি দিয়ে ধৌত করার পরে আমরা এগুলাকে আপনার হচ্ছে
ছাই দিয়ে ধুতো অথবা সাবান ডিটারজেন্ট ব্যবহার করতে পারি। এরপরে আমরা জীবাণুনাশক স্প্রে করে রোদে শুকিয়ে নিলে ভালো হবে। খাদ্যের পাত্র অন্তত পক্ষে 2টা ডাবল সেট থাকা ভালো, কারণ শুকনা পাত্রে খাদ্য দিলে খাদ্যে আবার নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস হয়। তো আপনি শুকনা দিতে পারেন, একটা পাত্র শুকনা করলেন, আরেকটা পাত্র হচ্ছে আপনি ধুয়ে শুকিয়ে দিলেন, আর পানির পাত্র এভাবে ধুয়ে আপনি পানি দিতে পারেন। এই জন্য খাদ্যের এবং পানির পাত্র পরিমাণ অনুযায়ী আপনার হচ্ছে রেশিও অনুযায়ী আপনাকে দিতে হবে। প্রথম দিকে আপনি 50টা একটা দিতে পারলো, পরে 30টা করে পানির পাত্র খাদ্যের পাত্র খুব পাশাপাশি রেখে দিতে হবে, যাতে করে পানি এবং খাদ্য খুঁজতে গিয়ে বাচ্চাদের হয়রান না হতে হয়। এটা হচ্ছে আদর্শ ব্রুডিং এর ব্যাপার আর কি। এবং সাথে লিটারের কথাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে লিটারটা আপনার ভালো থাকে ব্রুডিং এর সময়। এবং আমরা যেই ঘরগুলো দেখিয়েছি, ঘরগুলোতে করলে আপনাকে খড় বিছিয়ে অথবা তুষ বিছিয়ে দিতে হবে, যাতে করে বাচ্চাগুলো একদিনে বাচ্চাগুলো আরামদায়ক পরিস্থিতিতে থাকে। তো এটা হচ্ছে একটা টিকা প্রদান শিডিউল। আমরা দেশি মুরগিকে যেহেতু আমরা ডিম পাড়াবো, তো ডিম পাড়ানোর জন্য আসলে আমরা কি করতে পারি? তো টিকা প্রদানের সব থেকে বড় শর্ত হচ্ছে টিকা সবসময় ঠান্ডা আবহাওয়ায় দিতে হবে, সকালে অথবা বিকালে। আর টিকা প্রস্তুত করার পর গরমে 1 ঘন্টা এবং শীতে 2 ঘন্টার মতো ভালো থাকে। তো যদি আপনারা মনে করেন যে আপনি গরমে করছেন, তাহলে কোনোভাবেই এই টিকাটা আপনার 1 ঘন্টার বেশি, ঘুলার পরে 1 ঘন্টার বেশি আপনার ব্যবহার করা যাবে না। এখন যদি আপনি খাওয়ানোর হয়, তাহলে 1 ঘন্টার পানিতে যতটুকু পানি 1 ঘন্টায় তারা শেষ করে সব মুরগিগুলো আপনার 1 ঘন্টা পানিতে দিতে হবে। আর গ্রীষ্মকালে শীতের বেলা 2 ঘন্টা পানিতে, আর গ্রীষ্মকালে আপনার 1 ঘন্টা আপনার হচ্ছে এটা সেলফ লাইফ থাকবে বা কার্যকারিতা থাকবে। আমরা যদি সঠিক নিয়মে টিকা না করি, তাহলে কিন্তু আমাদের কোনোভাবে আমরা ভালো কার্যকরী ভূমিকা আশা করতে পারবো না। এখানে মোটামুটি প্রথম দিনে মারেক্স, এটা সরকারি সাপ্লাই আছে, ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে অনেক সময় দেখি যে আমাদের যখন ভ্যাকসিন লাগে তখন থাকে না প্রাণী সম্পদ হাসপাতালে। বিষয়টা হচ্ছে কি, যখন যতটুকু চাহিদা দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, কিছু এক্সপায়ার হয়ে যায়, নানা ধরনের জটিলতা আছে। তো আপনাকে করতে হবে কি, আপনার যখন লাগবে তার কমপক্ষে 1-2 সপ্তাহ আগে আপনাকে জানিয়ে এবং আপনার টিকাটা সংগ্রহ করে রাখতে হবে। আমাদের প্রাণী সম্পদ অফিসগুলো বেশ আন্তরিক, তাহলে কিন্তু আপনি এই মারেক্স টিকা পাবেন কম দামে। এবং প্রথম দিনে আমরা মারেক্স দিয়ে দিতে পারি, তারপরে 5 থেকে 7 দিন বা 3 দিন বয়সে আপনি হচ্ছে BCR/DV চোখে দিলেন, 10 থেকে 12 দিন সে গাম্বুরো, 17 থেকে 19 দিন বয়সে আবার গাম্বুরোর বুস্টার, দেন 21 থেকে 23 দিনে আবার BCR/DVর বুস্টার, 28তম দিনে ফাউল পক্স যেটা হচ্ছে গুটি গুটি হয়, এটা দিলে একবার দিলেই হয়ে যাবে আজীবনের জন্য। 60তম দিনে হচ্ছে আবার এটা রানীক্ষেত বলতে কি, এখানে BCR/DV, এখানে আপনি RDV বা কিল ভ্যাকসিন ব্যবহার করবেন 60তম দিনে। 70তম দিনে আবার ফাউল পক্সের বুস্টার করতে হবে। তো বুস্টার করলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা টিকা প্রক্রিয়াগুলো দেখাবো, এখানে যখন দাগ মানে খোঁচায়, ডানার খোঁচাতে খোঁচা দেওয়া হবে, যদি দাগ না হয় তাহলে বুঝতে হবে তার হচ্ছে এই পক্সের টিকাটা কাজ করে নাই। অবশ্যই একটা দাগ থাকবে, লেশন থাকবে, তাহলে বুঝতে হবে যে এটা পক্সের থেকে ইমিউনিটি প্রাপ্ত। তো এটা গেল। তারপর রানীক্ষেত ফাউল পক্সের আপনার বুস্টার দেওয়ার পরে আর তেমন কোনো প্রয়োজন হয় না। ইনফেকশন ব্রঙ্কাইটিস। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ভ্যাকসিন মূলত হচ্ছে নির্দিষ্ট এলাকা অনুযায়ী আলাদা আলাদা হয়। কেন? কারণ ওই এলাকার এপিডেমিওলজিক্যাল ডাটা বলে, ওইখানকার হচ্ছে আপনার রোগের ধরন হচ্ছে আলাদা। তো সেক্ষেত্রে কখন কোনটা আসে, এই জন্য আপনার একজন ওই এলাকার অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনি যদি আপনার টিকা প্রদান রুটিনটা করে নিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আর কি। তাহলে আপনার টিকা খরচও কমবে এবং যেটুকু প্রয়োজন সবগুলোই কভার করা সম্ভব হবে। তো টিকা পরিবহন একটা সব থেকে ঝুঁকিপূর্ণ আমাদের দেশে। টিকা আমরা ভালোভাবে পরিবহন করতে চাই না, শুধুমাত্র পলিথিনে করে, একটা বরফ দিয়ে অথবা প্লাস্টিকের বোতলে করে আমরা হচ্ছে টিকা পরিবহন করি, যার কারণে আমাদের টিকা ফেলিওরের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো টিকা পরিবহনের জন্য অবশ্যই আপনাকে কুল বক্স ব্যবহার করতে হবে, তা না হলে আপনি হচ্ছে হটপট এমন একটা জিনিস ব্যবহার করতে যেটা ভিতরে বাইরের ভিতরে সরাসরি প্রবেশ করতে না পারে। তো আপনি হচ্ছে ফ্লাক্স অথবা হটপট ব্যবহার করতে পারেন, যেগুলোতে গরম খাদ্য গরম, ঠান্ডা খাদ্য ঠান্ডা রাখা যায়। তো এরকম পাত্র নিয়ে নেবেন, বরফ নিয়ে তারপরে হচ্ছে আপনি টিকা কিনতে যাবেন, সেটা দোকানে যান আর প্রাণী সম্পদ অফিসে যান। আর টিকা প্রয়োগের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা দিয়ে টিকা প্রয়োগ করলে ফলাফল খুব ভালো পাওয়া যায়। যেটা আপনাদেরকে বলছিলাম যে এই জায়গায় যে আমরা টিকাটা দিব পক্সের, তো পক্সের টিকাটা দেওয়ার সময় এখানে কিন্তু একটা আপনার হচ্ছে 12 থেকে 24 ঘন্টার বা 5-7 দিনের মধ্যে কিন্তু এখানে একটা
আপনার হচ্ছে দাগ হয়, না হয়ে গেলে এটাকে আবার টিকা করাতে হবে। তো এখন আসুন যে আমাদের যে সমস্যাগুলোর কথা বলছিলাম, যে সর্দি কাশি, আসলে রোগ চিনি না, রোগ নিয়ে বলা হয় যে আমাকে আমার মুরগির জন্য সর্দির ওষুধ দেন, বা আমাদের মুরগির জন্য হচ্ছে সর্দির অ্যান্টিবায়োটিক দেন। বিষয়টা হচ্ছে কি, সর্দির ওষুধ হয় অ্যান্টিহিস্টামিন, আপনার হচ্ছে বার্ডের জন্য অ্যান্টিহিস্টামিন আছে, শুধু সেগুলো দিলেই হয়ে যায়, কিন্তু অতিরিক্ত আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো এই জায়গাতে আমাদেরকে সচেতন হতে হবে যাতে করে অ্যান্টিবায়োটিকের উপরে নির্ভরশীলতা আমাদের কমে, কারণ এই জিনিসটা খুবই খারাপ। তো হ্যাঁ, ব্রুডিং এর তাপমাত্রায় যদি আপনার কম বেশি হয় তাহলে তো আমরা বললাম সমস্যাটা হবে, এবং খাদ্য বিষক্রিয়া বদহজমজনিত সমস্যা দেখা দিবে, যেহেতু তারা তাড়াহুড়া করে খাবে অথবা পর্যাপ্ত পাত্রের অভাব হবে, তখন কিন্তু তাপমাত্রা এবং হচ্ছে খাদ্য এইসব কিছু ধীরে ধীরে সেগুলো কিন্তু মারা যাবে। হিউমিডিটির যে ফ্যাক্ট এটা একটা থাকে আর কি। তার হচ্ছে আপনার শিকারি প্রাণী অসুস্থ হয়, ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন যে বললাম ইকোলাই, এটাও কিন্তু আপনার হচ্ছে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং আপনি যখন খামারে ঢুকবেন, খামারের জন্য আলাদা জুতা বা ব্যবহার করতে পারেন, আর যদি ছোট খোপেন তাহলে তো নেই, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ভাইরাল রোগ যেমন মারেক্স ডিজিজ, ইনফেকশন, ব্রঙ্কাইটিস, এগুলো আসলে করা উচিত, কিন্তু হয় না। এটাও কিন্তু আপনার এই বুড়া নিউমোনিয়ার সময় বা বুডিং এর সময় হয়, ভ্যাকসিন রিঅ্যাকশন বা ভ্যাকসিনের ত্রুটির কারণে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এক্সপার্ট কারো কাছে ভ্যাকসিন করাটা সব থেকে বেশি ভালো। তো আলো বাতাস চলাচলের ব্যবস্থার অভাবে আপনার অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পায় এবং না খেয়ে পেটে গ্যাস হয়ে দ্রুত আমাদের হচ্ছে পাখিগুলো মারা যায়। তো এটা একটা সমস্যা আর কি। তো এখন দেখুন, চলুন এই সমস্যাগুলোর সমাধান। খাদ্য উৎপাদন একটা গুরুত্বপূর্ণ কারণ, আপনারা সবাই জানেন যে ইদানিং নয়, বেশ কয়েক বছর ধরে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে শর্করা, যেটা শক্তির উৎস হিসেবে কাজ করে, ধানের কুড়া, চাল ভাঙা, ভুট্টা, গম ইত্যাদি। গরুর এখানে তেমন কোনো জটিলতা নেই, আপনি সব দিতেন। আমিষ ও ফ্যাট এটা আসবে শুটকি থেকে, বিভিন্ন ডালের খৈল, পোলট্রি বদ, এটা হচ্ছে বোন মিল, মিট মিল, আমাদের দেশে এগুলোকে ব্যবহার করা হয়। জবাইখানার বর্জ্য, এগুলোকে আমাদের ব্যবহার করা হয় না বললে সুবিধা নেই, কারণ অনেকেই বলছেন যে এটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, বা এটা হচ্ছে আপনার কিনা। তো ক্ষতিকরের বিষয়টা চিন্তা করে আপনার হচ্ছে এটাকে প্রসেস করতে হবে। বিশেষ করে জবাইখানায় সুস্থ গরু যদি জবাই হয়, তাহলে সেখানকার বোন এবং হচ্ছে ব্যবহার করা যায়, কারণ দেশি মুরগি তো অনেক কিছু খায়, অনেক, কিন্তু এটা সবুজ খাবার, বিশেষ করে শাকসবজি প্রদান করলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্কিন সমস্যা দূর থাকে, এবং হচ্ছে আপনার বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি এবং অন্যান্য সবজির পাতা এই মুরগিগুলো খুব পছন্দ। এখানে 1 কেজি খাদ্য বানানোর একটা ফর্মুলা দেওয়া হয়েছে। গম, ভুট্টা, চাল, আপনি তিনটাই দিতে পারেন 400 গ্রাম, অথবা একটাই 400 গ্রাম দিতে পারেন। যত ভ্যারাইটি মিক্স করবেন তত পুষ্টিমান ভালো হবে। তিল অথবা সরিষার খৈল ব্যবহার করতে পারেন, সয়াবিন খৈল ব্যবহার করতে পারেন। শুটকি মাছের গুঁড়া, এটা আমিষ হিসেবে কাজ করবে। ঝিনুক আর ডিমের খোসা ক্যালসিয়াম হিসেবে কাজ করবে। এবং লবণ হচ্ছে 5 গ্রাম, এগুলো সব হিসাব হচ্ছে 5 গ্রাম 1000 গ্রাম, এটা হচ্ছে মোটামুটি আপনার হিসাব। তো মুরগি পালনের বাধাগুলো আমাদের বর্তমানে কি কি? যেমন ধরেন, উঠানে জায়গা আমাদের দিনকে দিন কমে যাচ্ছে, একাধিক ফসল উৎপাদনের কারণে জায়গা সংকট দেখা দিচ্ছে। কারণ এখন দেখবেন যে মাঠে 2 ফসলি 3 ফসলি জমি 4 ফসল করা হচ্ছে, এরকম আর কি বৃদ্ধি পাচ্ছে। পেছনের উঠানে আমাদের আসলে পালনের উপযোগী জাত আপনার সহজলভ্য নয়। আমাদের জাতগুলো আসলে আমরা সেভাবে সংরক্ষণ করতে পারি না, এর কারণে কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে মানে ক্রাইসিসটা আর কি। উন্নত জাতের পাখির অলসতা এবং কম সক্রিয়তা আমাদের আপনার হচ্ছে মুরগি পালনের যে আমরা জাত বৃদ্ধি করছি, তখন একটা সমস্যা হচ্ছে। স্থানীয় অনেক পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক পাখি পালনের অনুমতি আপনার হচ্ছে দেওয়া হয় না, জ্ঞান এবং সচেতনতার অভাব এবং প্রতিরোধ ব্যবস্থার অভাব থাকে। এখন আসুন আমরা যেই অসুখ বিসুখ নিয়ে কথা বলছিলাম, আপনাদের যেই সমস্যাগুলো রেগুলারই আপনারা ফেস করেন, দেখুন আমরা যদি প্রতিরোধ করতে পারি, বলা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ আপনি যদি প্রতিরোধ করতে পারেন তাহলে আপনার এটা প্রতিকারের চেয়ে উত্তম হবে। তো সাধারণত সর্দির সমস্যা, রানীক্ষেতের সমস্যা, চুনা পায়খানার সমস্যা, এই ধরনের আপনারা বলে থাকেন। আমরা কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব, যেমন রানীক্ষেত।
এটা হচ্ছে একটা প্যারামিক্সো ভাইরাস, এবং এই ভাইরাসটা কিন্তু আপনি কোনো রকমের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারবেন না, কারণ এটা ভাইরাল। আবার স্পেসিফিক ভাইরাল ট্রিটমেন্ট পৃথিবীতে কোথাও নেই। তো সেক্ষেত্রে আপনার এই যে লক্ষণটা, রানীক্ষেতটা যখন ধরে তখন শ্বাসকষ্ট, কাশি হয়, ঘাড় বাঁকা হয়ে যায়, প্যারালাইসিস হয়, ডিম উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায় এবং মৃত্যুর হারটাও অনেক বেশি, পাশাপাশি আক্রান্তের হারটাও কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে রানীক্ষেতের চেক দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকা করতে হবে। যেমন ছোটোবেলা থেকে 3 থেকে 5 দিনে BCR ডিবি, তারপরে হচ্ছে একবার BCR ডিবি, তারপরে RDB, এইভাবে খেয়াল করতে হবে। তারপরে বসন্ত, দেশি মুরগির আরেকটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে পক্স। এটা বিভিন্ন জায়গায় গুটি হয়, যেটা আপনারা জানেন, ক্ষুধামন্দা দুর্বলতা, ডিম উৎপাদন কমে যায়, ধীরে ধীরে মারা যায়। আরেকটা সমস্যা হচ্ছে কৃমি। দেশি মুরগির এই সমস্যাগুলো থেকে বড় কোনো সমস্যা নাই, আপনি যদি নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান তাহলে দেখবেন যে দুধ উৎপাদন, মাংস উৎপাদন দুটোই বেড়ে গেছে, দুর্বলতা ও ওজন কমে যায় এবং ডিম উৎপাদন উৎপাদন ক্ষমতা কমে যায় এবং কৃমির সমস্যা থাকে। ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করার উপায়, এটার বুঝতে হবে প্রজনন ও বংশ বিস্তার, অর্থাৎ স্বাস্থ্যবান এবং উচ্চ উৎপাদনশীল দেশি মুরগির সাথে ব্রিড করানো। পরিচর্যা প্রকৌশলী, পর্যাপ্ত 15 থেকে 16 ঘন্টা পেলে মুরগির ডিম দেওয়া হার বাড়ে এবং পর্যাপ্ত বিশ্রাম ও পরিষ্কার পানি নিশ্চিত করা আমাদের আপনার হচ্ছে নিশ্চিত করতে হবে এবং উচ্চ পুষ্টিযুক্ত খাদ্য দিয়ে আপনার এই ধরনের আপনার হচ্ছে আমরা ডিম এবং হচ্ছে মাংসের উৎপাদনটা বৃদ্ধি করতে পারবো। ডিম রোগ প্রতিরোধের জন্য আমাদেরকে জৈব নিরাপত্তা খামারের চারপাশে নিশ্চিত করতে হবে এবং এইটাতে যেন কোনো বিদেশি পাখি বা বনের পাখিও প্রবেশ করতে না পারে। তারা মূলত ফ্লু জাতীয় এবং রানীক্ষেত জাতীয় বিভিন্ন রোগ এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে যায়। আপনারা দেখবেন গ্রামে প্রথমে কবুতর অসুস্থ হয়, তারপরে মুরগি অসুস্থ হয়, তারপরে হাঁস অসুস্থ হয়, কারণ এই মুরগিগুলা আপনারা দাওয়াত করে হচ্ছে রোগ নিয়ে আসে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের আসলে কার কি মনে প্রশ্ন যাচ্ছে সেই প্রশ্নগুলো করবেন। সেদিন আমরা এই ক্লাসটা দিতে পারিনি, যার কারণে আজকে রেকর্ড করে দিচ্ছি। আমাদের আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর পাশাপাশি কি বিষয়ে আপনি দক্ষ হতে চান, আলোচনা করতে চান, সে বিষয়ে আপনার টপিক জানান, তাহলে আমরা সেই টপিকের উপরে ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।